হ্যালো এভরিওয়ান, ওপো বাংলাদেশ দেশের বাজারে গতকাল লঞ্চ করে দিল F21 Pro। সুন্দর না? আসলে কিন্তু জোস। কালারটা খুবই সুন্দর, শুধু কালার না, ওভারঅল ডিজাইনের দিক থেকে অবশ্যই সুন্দর। তবে সত্যি বলতে একটা স্মার্টফোনের শুধুমাত্র চেহারা দেখেই কিনে ফেলার কোনো মানে হয় না। স্মার্টফোনটার ভিতরে কি রয়েছে সেটাও জানা উচিত, যেমন ক্যামেরা কেমন, প্রসেসর কেমন, পারফরমেন্স কি করছে, তারপরে ডিসপ্লেটা কি, ব্যাটারি কত, সব কিছু জেনে তারপরে ডিসিশনটা নেওয়া উচিত। প্লাস আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল সেটাও আপনার জানা উচিত, তাহলে আপনার ডিসিশন মেকিংয়ে আরেকটু হয়তো সুবিধা হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করছি। ভালো দিক এবং খারাপ দিক উভয় আমরা আলাদা করে আপনাদেরকে বলে দেবো, সেই ক্ষেত্রে আপনি ডিসিশনটা সহজেই নিতে পারছেন। ওয়েল, এই স্মার্টফোন দেশের মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয় 8GB 128GB, যার দাম 28,000 টাকা। তবে এই মুহূর্তে প্রি বুক চলছে, আপনি প্রি বুক করে আরও বেশ কিছু গিফট টিফট নিয়ে নিতে পারেন, যেগুলোর ভ্যালুও কিন্তু বেশ ভালোই রয়েছে। শুরুতে আমি বলছিলাম স্মার্টফোনটা সত্যি বেশ সুন্দর, যেমনটা আপনারা দেখছেন। আসলে এটা খুবই সুন্দর, বিশেষ করে এর রেয়ার প্যানেলটি। স্মার্টফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আমাদের হাতে যেটা দেখছেন এটা হলো সানসেট অরেঞ্জ, সূর্যাস্তের সময় যে অরেঞ্জ ভাইবটা দেয় সেরকম। আর অন্য কালারটি কালো কালারের। তবে পার্সোনালি আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে। আমার রিকমেন্ডেশন এটা থাকবে, তবে পছন্দটা আপনার উপরেই ডিপেন্ড করে। তো এই কালারটা আসলে বেশি ভালো লাগা, প্লাস আরও একটা জিনিস এখানে আছে। রেয়ার প্যানেলটাতে আমরা দেখছি ফাইবার গ্লাস লেদার ব্যবহার করছে ওপো, যেটাকে ওপো বলছে রেগুলার লেদারের চাইতেও এর ডিউরেবিলিটি বেশি হবে, বেশি দিন লাস্টিং করবে, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই, আর ফিঙ্গারপ্রিন্ট তো বসবেই না। সো ডিজাইনের নতুনত্ব আছে এবং ক্যামেরা মডিউলও তেমনটা আমরা দেখছি। ক্যামেরা মডিউল নিয়ে বলতে গেলে আমরা এখানে 3টি সেন্সর দেখব, তবে এই যে নিচে বড় যে সেন্সরটা দেখছেন এটা মূলত মাইক্রোস্কোপ সেন্সর। এইটার পাশে একটা রিং লাইট রয়েছে, যেটা কয়েকটা ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই যখন কিনা আপনি মাইক্রোস্কোপ ক্যামেরাটা রান করবেন অটোমেটিক এটা জ্বলে উঠবে, কারণ আপনার ছবি তুলতে গেলে এই লাইটটা লাগবে। আর দ্বিতীয়ত নোটিফিকেশন লাইট হিসেবে এটা ব্যবহার করা যাবে। ফোনটার বডি ফ্রেমটা প্লাস্টিক বিল্ড, বক্সি শেপ এসেছে, তবে হাতে ধরতে গ্রিপটা হয়তো অত ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেই পারে। আর পোর্টস অ্যান্ড বাটনে আমরা রেগুলার সব কিছু দেখছি, ইভেন এটাতে সেকেন্ডারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে। তবে একটা ব্যাপার আমি অবশ্যই মিস করছি, ডুয়াল স্পিকার। স্টেরিও স্পিকার দিয়ে আসা উচিত ছিল। 28,000 টাকার একটা স্মার্টফোন থেকে আমরা অবশ্যই এই সময় দাঁড়িয়ে স্টেরিও স্পিকার আশা করি। সো ওই বিষয়টা আমি এখানে মিস করছি। তবে এর স্পিকার কোয়ালিটি হ্যাঁ সেটা ওকে, রিসেন্ট বলবো আমি। একদম ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে কিছুটা ডিস্ট্রাকশন পেয়েছি কিছু কিছু সাউন্ডে, আর এছাড়া ঠিক আছে, এয়ারপিসের সাউন্ড আমি ঠিকঠাক পেয়েছি। স্মার্টফোনটা কিন্তু খুবই হ্যান্ডি, থিকনেস 7.49mm, 7.5mm, এবং এর ওজন 175 গ্রাম। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ডিসপ্লের তলায়, যেটা একটু নিচের দিকে লাগবে। প্রথম দিকটাতে আপনার কাছে মনে হবে বুড়ো আঙুলটা একটু বেশি নিচে নামাতে হচ্ছে, তবে এর সাথে ইউজ টু হওয়া যাবে। এটা ফাস্ট অ্যান্ড একুরেট, সুপার ফাস্ট লেভেলের কিছু না, তবে এই বাজেটের জন্য একদমই ঠিকঠাক। স্মার্টফোনটার ডিসপ্লে সাইজটা খুব স্ট্যান্ডার্ড, 6.43 ইঞ্চ। অনেক বড়ও না, অনেক ছোটও না। ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল এটা, যা মূলত অ্যামোলেড প্যানেল। 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এখানে। অবশ্যই আমরা চেক করে দেখছিলাম এবং 90 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে এবং টাচ রেসপন্সও বেশ ভালো ছিল এই স্মার্টফোনের। আর যদি ব্রাইটনেস নিয়ে বলি, ইনডোরের জন্য একদমই ঠিকঠাক। আউটডোরে এটা কিছুটা স্ট্রাগল করে, মানে আউটডোরে আই মিন একদম ডিরেক্ট সানলাইটে, বাট শ্যাডো রেতে এটা অবশ্যই ভিজিবল। আর ডিসপ্লেটা বেশ কালারফুল, ইভেন ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো পেয়েছি। যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, ট্রু ব্ল্যাক কালার পাবেন, ইভেন প্রত্যেকটা কালারেই কিছুটা বুস্ট করছিল, যার ফলে ওভারঅল দেখতেই ডিসপ্লেটা অবশ্যই ভালো লাগবে। ডিসপ্লের চিন বেজেল মোটামুটি ন্যারো থাকলেও লোয়ার চিনটা নিয়ে আমি অবশ্যই বলবো এটা আর একটু ন্যারো রাখা যেত, কারণ স্মার্টফোনটা ওভারঅল যে লুকসের সেই জায়গায় লোয়ার চিনটা একটু বেশি মোটা মনে হয়, এটা আর একটু ন্যারো রাখা অবশ্যই উচিত ছিল। ডিসপ্লের টপ লেফটে রয়েছে সিঙ্গেল পানসেল, এটার সাইজ ঠিক আছে, এটা ন্যারো। অন্যতম আকর্ষণ এই স্মার্টফোনের ক্যামেরা সেকশন, সেটা নিয়ে আলোচনা করা যাক। এখানে মিশ্র প্রতিক্রিয়া হবে এবং আমারও রয়েছে তেমনটাই। আমরা এখানে 3টি ক্যামেরা দেখছি। মেইন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, ম্যাক্রো না মাইক্রোস্কোপ, আর অন্য শুটারটি হলো গিয়ে ডেপথ সেন্স করবে, ডেপথ সেন্সর আর কি। সো এখানে আমরা কিন্তু বা এই প্রাইস পয়েন্ট থেকে অবশ্যই আমরা আলট্রা ওয়াইড সেন্সরটি মিস করছি। এই স্মার্টফোনে 4টি ক্যামেরা দেওয়া যেত, ক্যামেরা মডিউল যতটুকু বড় ইচ্ছে করলে মনে হয় একটা বসানো যেত, এবং সেটা অবশ্যই আলট্রা ওয়াইড সেন্সর হওয়া উচিত ছিল। ওয়েল, এর যে মেইন ক্যামেরা একটু পরে আসি। আমরা আগে এর যে মেইন আকর্ষণ মাইক্রোস্কোপ, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট ইভেন বাংলাদেশে অন্য কোনো ফোনে এখন পর্যন্ত দেখিনি, সেটা নিয়ে আলোচনা করছি। যেমনটা আমি শুরুতেই বলছিলাম, এই ক্যামেরার চারিপাশে একটা রিং লাইট রয়েছে। যখন কিনা আপনি মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে ছবি নেবেন এই রিং লাইটটা জ্বলবে, এবং এইটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং আমার মনে হয় আপনাদের বেশিরভাগের এই টেস্টটা নিতে ইচ্ছা করবে। মানে আপনার কাজে লাগুক আর না লাগুক এই ছবিগুলো, বাট আপনার মনে হবে আমি একটু দেখি, একটু তুলি। এইটার কাজটা কি, আপনি সাবজেক্টের একদম ক্লোজ থেকে ছবি নিতে পারবেন। যেমন এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা কিন্তু চিনির ছবি, দেখে মানে একদম ডায়মন্ডের মতো লাগছে, রাইট? বাট এটা চিনির ছবি। এছাড়া একটা চুলের ছবি তুলতে গেলে সেটা অনেক বড় লাগবে। এই বিষয়টা অনেকেই এনজয় করবেন, যেমনটা আমি করছিলাম। যাই হোক, এরপরে আসছি আমরা মেইন ক্যামেরায়, 64 মেগাপিক্সেল,
যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছে। ইভেন ডাইনামিক রেঞ্জটাও আমরা ভালো পেয়েছি এই স্মার্টফোন থেকে। কালার কিছুটা বুস্ট আপ করে, একদম ন্যাচারাল টোনে কালার দেয় না, কালার কিছুটা বাড়িয়ে দিচ্ছিল। শ্যাডো এরিয়াতে কিছুটা ডিটেল লস করতে দেখা যায়, একটু সফট হওয়ার প্রবণতাও রয়েছে, বাট প্রপার লাইটিং কন্ডিশনে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন না। নাইট মুড আছে, নাইট মুডে নয়েজ অনেক বেশি ক্যাপচার করে না, বাট ছবি কিছুটা সফট করে, ডিটেলস কিছুটা লস করে। আর নাইট মুডের ছবিগুলো আমার কাছে একটু কালারফুল লেগেছে। বলা যায় ওভারঅল এর মেইন ক্যামেরার ছবিগুলো একদম মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের। অনেকের কাছে হয়তো এই ধরনের ছবি বেশ ভালো লাগার কথা। ডেপথ সেন্সর রয়েছে, পোর্ট্রেট মোডের রেজাল্ট এজ ডিটেকশন ভালো পেয়েছি, সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক আছে, তবে ব্যাকগ্রাউন্ডকে একটু বেশি ব্লার করে ফেলে, এটা অবশ্য আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে ন্যাচারাল লাগবে মোটামুটি। তো পোর্ট্রেট মোডটা ঠিকঠাক আছে। আলট্রাওয়াইড সেন্সর না থাকায় যেমনটা হতাশ হয়েছি, আর একটা ব্যাপারেও কিছুটা হতাশা আমার রয়েছে। এর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ। 4K আপনি পাবেন না, মানে প্রসেসরটা আসলে সেই সাপোর্টটা দিবেন আপনাকে। বাট আসলে যখন কিনা আমরা 28,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, তখন এই বিষয়গুলো আশা করি, যে কারণে আসলে ওটাও আশা করছিলাম। তো আপনি 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারছেন, ইআইএস রয়েছে, স্ট্যাবিলিটি ওকে, আর ভিডিও কোয়ালিটিও আমি বলবো ঠিকঠাক আছে 1080pর জন্যই। আর এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 32 মেগাপিক্সেলের ক্যামেরা, IMX709। আমি যতটুকু জানি এটার সাথে ওপো একটু স্পেশালি কাজ করে নিয়েছে, যার ফলে আপনারা সেলফিতে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই স্মার্টফোন থেকে, বিশেষ করে এইচডিআর মোডে, এবং আপনি যদি একটু লো লাইটেও ছবি নেন তখনও। এবং সত্যি বলতে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট আপনাদের ভালো লাগবে। যারা সেলফি লাভার, শুধু সেলফির জন্য একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এটা রেকমেন্ড করা যায় ইজিলি। ইভেন এই প্রাইস পয়েন্টে 28,000 টাকা যতগুলো স্মার্টফোন রয়েছে, তাদের প্রত্যেককে বিট করার মতো ক্ষমতা রাখে এর সেলফি ক্যামেরা। তবে খুব কম মানুষই এমন আছে যারা শুধুমাত্র সেলফির জন্য একটি স্মার্টফোন কিনতে চায় হয়তো। ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরার শার্পনেস, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ সব কিছু ঠিকঠাকভাবে ধরে রাখার পাশাপাশি ওপোর নিজস্ব যে একটা টোন আছে ওইটা দেওয়ার ট্রাই করে, মানে ওই যে একটু সুন্দর করে দেওয়ার প্রবণতা রয়েছে, সেটা আপনি পাবেন। ধরুন ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো আছে, তখন নর্মাল মোডে যদি আপনি ছবি নেন, আর পাশাপাশি আপনি যদি এইচডিআরটা অন করে নিয়ে ছবি নেন, তাহলে আপনি আসলে ক্লিয়ারলি ডিফারেন্সটা বুঝতে পারবেন, এবং সত্যি এর এইচডিআর মোডটা বেশ ভালোভাবে রেজাল্ট দেয়। তবে এখানেও কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। পারফরমেন্স সেকশনে আমরা দেখতে পাই স্মার্টফোনটি 8GB র্যাম এবং 128GB স্টোরেজ নিয়ে লঞ্চ হয়, আর এতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 680, যা 6nm তৈরি করা একটি এসওসি, এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে, কালারওয়েস 12 রয়েছে। স্ন্যাপড্রাগন 680 মোটেই 28,000 টাকার রেঞ্জের কোনো স্মার্টফোনের জন্য পারফেক্ট প্রসেসর না। 20,000 টাকার মধ্যে আসলে দেন হয়তো আমরা মেনে নিতাম, বাট 28,000 টাকায় এই প্রসেসরটা অনেকটাই পিছনে থাকবে। যদি ওপো এখানে আরেকটু বেটার কোনো প্রসেসর দিত, 7 সিরিজের এই একটু পুরাতন প্রসেসর দিয়ে আসতো, তাহলেও হয়তো এর পারফরমেন্স আমরা আরেকটু বেটার আশা করতে পারতাম। এখন যদি আমরা রেগুলার পারফরমেন্স নিয়ে বলতে যাই, 680-680-র মতোই পারফরমেন্স করছে, যেহেতু এখানে আপনি 8GB র্যাম পাচ্ছেন, মাল্টিটাস্কিংয়ে একটা ওকে রেজাল্ট পাবেন। আসলে 8GB র্যাম মোর দেন এনাফ এই স্মার্টফোনের জন্য, এই প্রসেসরের জন্য। সো ওইটার ক্যাপাবিলিটি যতটুকু রয়েছে ততটুকু পুশ করবে। আমরা বেশ কিছু ভারী অ্যাপস একসাথে নিয়ে কাজ করছিলাম, ধরুন 4-5টা অ্যাপ্লিকেশন যদি বড় বড় অ্যাপ্লিকেশনও হয়, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন ইজিলি, তাতে সমস্যা হবে না। ছোটো অ্যাপ্লিকেশন হলে আরও বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা সম্ভব হয়। আর অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে যেটা মনে হলো, আমরা মোটামুটি 20,000 টাকার রেঞ্জের স্মার্টফোনের মতো রেজাল্ট পাচ্ছিলাম, মানে একটু ডিলে লেগেছে যদি আমি 28,000 টাকার অন্য স্মার্টফোনের সাথে বা এই প্রাইস পয়েন্টে অন্য যে স্মার্টফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে যাই। এছাড়া বড় কোনো ধরনের ল্যাগ এই স্মার্টফোনে আমরা এই কয়েকদিনের ব্যবহারে পাইনি, বা ফ্রিজ হয়ে যাওয়া, আটকে যাওয়ার মতো সমস্যাও পাইনি। পাশাপাশি কালার ওয়েসটা কিন্তু সেই আগের মতো নেই, আগের চাইতে অনেকটা বেটার একটা ফিল দিতে পারবে, বেশ ক্লিন এবং বেশ লাইটও বলা যায়। যদিও কয়েকটা ব্লোটওয়্যার রয়েছে, যার বেশিরভাগই আপনি আবার আনইনস্টলও করতে পারবেন। গেমিং করা যাবে কি এই স্মার্টফোন দিয়ে? আপনি পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিউডির মতো গেমগুলো লোয়ার সেটিংসে এখানে প্লে করতে পারবেন, এবং লোয়ার সেটিংসে মোটামুটি স্মুথ চলে। বাট অবশ্যই এটা কোনো গেমিং ডিভাইস না বা গেমিং সেন্ট্রিক ফোন না, সুতরাং যারা একটু হেভি গেমার বা গেমিং কোনো ডিভাইস কিনতে চান, তারা কিন্তু এই ফোনটা নিয়ে মোটেই সন্তুষ্ট থাকবেন না, এবং তাদের জন্য এটা রিকমেন্ড থাকবেও না। আমরা আসছি ব্যাটারিতে। স্মার্টফোনটার মাঝে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এর থেকে আমরা বেশ ভালো ব্যাকআপ পেয়েছি। 90 Hz এর প্যানেল, এবং এর যে প্রসেসরটা সেটা কিন্তু 6nm এর। সো এর থেকে ভালো ব্যাকআপ পাবেন, ইজিলি একদিন ব্যবহার করতে পারবেন আপনি যদি মোটামুটি হেভি ইউজার হয়ে থাকেন একটু। আর এর সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে, যা দিয়ে খুব দ্রুত সময়ে স্মার্টফোনকে চার্জ করাও সম্ভব হচ্ছে। এরপরে থাকে সেন্সরের বিষয়গুলো। প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সর এই স্মার্টফোনে রয়েছে, এবং নেটওয়ার্ক রিসেপশন আমরা বোথ কানেকশনে ভালো পেয়েছি। ডাটা কানেকশন এবং ওয়াইফাই দুটোতেই ঠিকঠাক রেজাল্ট করছে, সেখানে কোনো ধরনের সমস্যা নেই। এবারে তাহলে স্মার্টফোনটির দুইটা পার্ট আমরা আলাদা করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে বুঝতে আরেকটু সুবিধা হবে। একপাশে ল্যাকিংস, একপাশে ভালো দিকগুলো। স্মার্টফোনের দাম কত? 28,000। 28,000 টাকায় স্মার্টফোনটাতে আমরা কমের মধ্যে যেটা পাচ্ছি, এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর অবশ্যই থাকা উচিত ছিল, যেটা আমি মিস করছি। দেন এখানে যে প্রসেসরটা, সেটা আরেকটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। সেই ক্ষেত্রে যারা একটু হেভি পারফরমেন্স চায় তাদেরকেও টার্গেট করা সহজ হতো, এবং পাশাপাশি আমরা তখন 4Kও পেয়ে যেতাম, রাইট?
সো এই বিষয়গুলো আমি এখানে আরেকটা বিষয় আছে, ডুয়াল স্পিকার, স্ট্যারিও স্পিকার, এই বিষয়টা থাকতে পারতো। আর ভালো দিকের মধ্যে ডিজাইন, খুবই গুড লুকিং স্মার্টফোন এবং স্টাইলিশ, ডিজাইনের নতুনত্ব পাবেন। ক্যামেরা, মেন ক্যামেরার রেজাল্ট আমরা ডিসেন্ট পেয়েছি এবং এখানে মাইক্রোস্কোপ সেন্সর রয়েছে, মাইক্রোস্কোপ লেন্স রয়েছে, যেটা স্পেশাল ছিল। তারপরে ডিসপ্লেটা অবশ্যই ভালো এবং এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ সেটাও আমরা ভালো পেয়েছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা জোস। তো এই বিষয়গুলো অবশ্যই ভালো দিকের মধ্যে থাকে। এখন ডিসিশনটা আপনাকে নিতে হবে, আপনি আসলে কী চান। যদি আপনি একেবারে রেগুলার পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে থাকেন এবং স্টাইলিশ একটা ফোন দরকার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা জোস হতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো, ভালো একটা ডিসপ্লে এবং মেইন ক্যামেরা ডিসেন্ট পারফরমেন্স করবে, দেন স্মার্টফোনটা আপনার জন্য হয়তো। আর যদি আপনি আমার মতো এমন কেউ হয়ে থাকেন, পারফরমেন্স প্রেমী হতে হবে, গেমিংয়ের জন্য একটা ফোন দরকার, তাহলে আপনার জন্য অবশ্যই অন্য অন্য অপশনও রয়েছে, বাজারে খুঁজলে আপনি হয়তো পেয়ে যাবেন। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে, কোন জায়গাটা ভালো লেগেনি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে স্যামসাংয়ের আবার নতুন একটা ভিডিও।